ছাত্রছাত্রীরা, এর আগের দিন যে আমরা হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা ভালো করে করেছো এবং প্রত্যেকটা এক্সাম্পল তোমরা লিখেছো। আজকে আমরা জানবো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দুরকম ভাবে হয়, এটা আমি আগের দিন বলেছিলাম। আজকে আমরা সেই রকম ভেদের আমরা প্রথম প্রকারটা জানবো যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক যে দুরকম ভাবে হয় তার প্রথম যে প্রকারভেদটা সেটা আমরা জানবো, সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশন অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এটাকে করতে হবে। তোমরা খাতা পেন নিয়ে বসো এবং আমি যেটা বলছি সেটা তোমরা আস্তে আস্তে করে কপি করো। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। দেখো, আমি যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশন এটা কিন্তু আমরা যেটা আগের দিন আলোচনা করেছিলাম যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রকারভেদ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দুরকম ভাবে হতে পারে, একটা SN2 পথে হতে পারে, একটা SN1 পথে হতে পারে। এখন দেখো SN2 পুরো কথাটা কি? SN2 পুরো কথা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। এটা হচ্ছে SN2 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। অর্থাৎ তুমি এটাকে একটু ঘুরিয়ে যদি দেখতে চাও তাহলে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে এখানে সাবস্টিটিউশনটা হবে, মানে প্রতিস্থাপনটা হবে, মানে কোনো একটা হ্যালো অ্যালকেনের সঙ্গে, হ্যালো অ্যালকেনের তো বিক্রিয়াগুলো আমরা করছি, হ্যালো অ্যালকেনের হ্যালোজেন গ্রুপটা প্রতিস্থাপিত হবে কোনো নিউক্লিওফাইল দ্বারা, এবং যে প্রতিস্থাপনটা ঘটবে তার যে রেট ডিটারমাইনিং স্টেপ, অর্থাৎ যে রেটটা যেটা নির্ভর করবে, সেই রেটটা এক্ষেত্রে দুটো জিনিসের উপরে নির্ভর করবে। বিক্রিয়ার যে রেটটা, মানে আমি যে গত এপিসোডে যেটা করেছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কি করেছিলাম তোমার নিশ্চয়ই মনে আছে যে কোনো একটা হ্যালো অ্যালকেনকে আমি কোনো একটা নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়া করিয়েছিলাম এবং নিউক্লিওফাইলটা হ্যালো অ্যালকেনের হ্যালোজেনকে প্রতিস্থাপিত করে নিউক্লিওফাইলটা সেই জায়গাটা দখল করেছিল। তো সেই যে বিক্রিয়াটা ঘটেছে এলো, সেই বিক্রিয়ার যে রেটটা এক্ষেত্রে যদি SN2 পথে সম্পন্ন হয় তাহলে সেই বিক্রিয়ার রেটটা এখানে কিন্তু হবে, এখানে রেট সমান কি এটা তোমরা ইয়েতে পড়েছো, মানে আমাদের কোন চ্যাপ্টারে, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে তোমরা পড়েছো রেট সমান কি। আর এখানে থাকবে তোমার হ্যালো অ্যালকেনও থাকবে। হ্যালো অ্যালকেন তোমরা বুঝতে পারো, আমি যখন করবো তখন নিশ্চয়ই বুঝতে পারো। এখন এটা লেখো, হ্যালো অ্যালকেনও থাকবে এবং নিউক্লিওফাইল দুটোই থাকবে, নিউক্লিওফাইল দুটোই থাকবে। মানে এখানে যে রেটটা আমি বার করবো, যেখানে রেট ডিটারমাইনিং স্টেপে তো রেট বার করা হয় এবং কেটা হচ্ছে হার ধ্রুবক, বিক্রিয়া হার ধ্রুবক। তোমরা যারা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার পড়ে এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে রেটটা কি দ্বারা নির্ধারিত হবে। রেট নির্ধারিত হবে হার ধ্রুবকের সঙ্গে যে আমাদের যে জিনিস থাকে তাদের গাঢ়ত্বের উপর নির্ভর করবে। এবং এখানে হ্যালো অ্যালকেন এবং নিউক্লিওফাইল দুটোই কিন্তু এই রেট ডিটারমাইনিং স্টেপে থাকবে। সেই জন্য এটা নাম হচ্ছে বাইমলিকুলার, অর্থাৎ এটার আণবিকতা যে এই যে আমি প্রক্রিয়াটা সম্পন্ন করব, আমি প্রক্রিয়াটা দেখাবো, সেখানে সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই সিম্পল কনসেপ্টটা নাও যে এই যে SN2 পথে যদি কোনো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া হয় তাহলে তার আণবিকতা কত হবে? তার আণবিকতা হবে 2। এবং আণবিকতা 2 কেন? এখানে দুটো মলিকুল অংশগ্রহণ করছে, হ্যালো অ্যালকেন অংশগ্রহণ করছে, নিউক্লিওফাইল অংশগ্রহণ করছে। আণবিকতা 2 এবং তার অর্ডারও হবে 2, কারণ এইটা হচ্ছে এখানে এক ক্রম, এখানে 1 এবং এখানে 1 আছে। সুতরাং এদের মলিকুলারিটি অ্যান্ড অর্ডার দুটোই কিন্তু, মলিকুলারিটি মানে আণবিকতা আর অর্ডার মানে ক্রম, এই দুটোই হবে 2। এটা যারা তোমরা আমাদের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি এটা পরিষ্কার বোঝাবো, এখন জাস্ট এইটুকু লিখে রাখো যে কেন এটা হ্যালো অ্যালকেনের
উপরও নির্ভর করছে, নিউক্লিওফাইলের উপর নির্ভর করছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তার আগে আমাদের কয়েকটা জিনিস SN2 নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, যেটা হচ্ছে আমাদের স্টিরিওকেমিস্ট্রি সংক্রান্ত, মানে আলোকের উপর সমবায়বতার উপর নির্ভর করে আমাদের স্টিরিওকেমিস্ট্রি বলে। আলোক মানে কোন একটা অণু আলোর উপর কোন একটা কম্পাউন্ড আলোর উপর কিভাবে, মানে আলোর উপর যদি তার উপর কম্পাউন্ডের উপর যদি আলো পড়ে, তাহলে সেই কম্পাউন্ডার ঘূর্ণন কোন দিকে হবে। তো মানে এইটা আমাদের কিন্তু একটু জানতে হবে। অর্থাৎ আমরা যেটা জানবো সেটাকে আমরা বলবো স্টিরিওকেমিস্ট্রি সংক্রান্ত কিছু তথ্য। এই যে আলো সংক্রান্ত যে তথ্যগুলো আলোচনা করা, যে আলো কোন একটা কম্পাউন্ডের উপর পড়লে সেই কম্পাউন্ডটা কোন দিকে ঘুরবে, ঘূর্ণনটা তার কোন দিকে হবে, সেই সংক্রান্ত আলোচনাটা করা হয় স্টিরিওকেমিস্ট্রিতে। সো আমাদের স্টিরিওকেমিস্ট্রি সংক্রান্ত কিছু পার্ট আমরা আলোচনা করব, এবং আলোচনা করার পরে আমরা আবার SN2 ফিরে আসব। আমরা যেটা আমাদের প্রথমে জানতে হবে, দেখো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কাকে বলে। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এটা কাকে বলে। আমরা SN2 আলোচনা করব, চিন্তা নেই, আমরা SN2 আলোচনা করব, কিন্তু আমাদের প্রথমে জানতে হবে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কাকে বলে। দেখো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি। তো দেখো এইখানে দেখো একটা যদি আলো থাকে, এটা হচ্ছে বহুবর্ণী আলো, মানে এখানে আলোর কিন্তু নানা দিকে বিস্তার থাকে। আলোর যদি তুমি একটা কোনো আলোকে যদি তুমি রেখে দাও, তাহলে বহুবর্ণী আলোর চারিদিকে কিন্তু বিস্তার থাকে, মানে এইদিকে এই ডাইরেকশনে থাকে, ওই ডাইরেকশনে থাকে, এরকম চারদিকে কিন্তু ডাইরেকশনে থাকে। তো এই বহুবর্ণী আলোকে তুমি যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে চালনা করো, সেই প্রিজমটাকে আমরা বলবো নিকোল প্রিজম। এই নিকোল প্রিজমের মধ্যে দিয়ে তুমি যদি চালনা করো, নিকোল প্রিজম, এটা নিকেল নয় কিন্তু, নিকোল প্রিজমের মধ্য দিয়ে তুমি যদি নিকোল প্রিজম এবং তুমি যদি এটা বহুবর্ণী আলো এবং বহু দিকে বিস্তৃত আলো, চারিদিকে বিস্তৃত হয়ে আছে, কারণ আলোকে রাখলে চারিদিকে তো আলো থাকে, আলো বিস্তৃত হয়ে থাকে। এই বহুবর্ণী আলোকে তুমি নিকোল প্রিজমের উপর দিয়ে চালনা করো, তাহলে এই বহুবর্ণী আলো কিন্তু ইউনিডাইরেকশনাল হয়ে যায়, অর্থাৎ এই ডাইরেকশনটা কিন্তু একই দিকে হয়ে যায়, এই ইউনিডাইরেকশনাল হয়ে যায়, ইউনিডাইরেকশনাল মানে একই দিকে ডাইরেকশন হয়ে যায়। এখানে কিন্তু বহুবর্ণী আলো, এখানে নিকোল প্রিজমের উপর দিয়ে চালনা করলে তুমি ইউনিডাইরেকশনাল আলোটা পাবে, এবং এটাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। এটাকে কি বলবো? প্লেন পোলারাইজড লাইট, এবং যাকে সংক্ষেপে বলা হয় PPL, প্লেন পোলারাইজড লাইট, PPL। তো এই PPLটা যদি এখানে কোনো বস্তু রাখা হয়, ধরো এখানে তোমার কোনো কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডের উপর যদি PPL বা প্লেন পোলারাইজড লাইট যদি পড়ে, এই কম্পাউন্ডে যদি ঘূর্ণন হয়, ঘূর্ণন দু রকমের হতে পারে, ক্লকওয়াইজ ঘূর্ণন, এরকম ক্লকওয়াইজ ঘূর্ণন হতে পারে, আবার এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘূর্ণনও হতে পারে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। তো এই প্লেন পোলারাইজড লাইট যদি কোনো একটা বস্তুর উপর পড়ে এবং বস্তুটার ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা এই বস্তুটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এই বস্তুটাকে কি বলবো? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, কারণ এই প্লেন পোলারাইজড লাইটটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারছে, ঘোরাচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। কারণ এই কম্পাউন্ডটা হয় যদি ক্লকওয়াইজও ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, এটা ডিপেন্ড করবে। তো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এবং এই যে সেটটা করা হয় যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কিনা জানার জন্য প্লেন পোলারাইজড লাইটকে কিন্তু আমরা ওইখানে আমরা ফেলি, মানে আমরা কোন একটা বস্তুর মধ্যে ফেলি, এবং বস্তুটা যদি ক্লকওয়াইজ ঘোরে, ঘূর্ণনটা যদি ক্লকওয়াইজ হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা তাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বা আলোক সক্রিয় যৌগ। এবং এই যে সেটআপটা করা হয়, এটা ল্যাবরেটরিতে করা হয়, এবং পোলারিমিটার বলে একটা যন্ত্র আছে, সেই পোলারিমিটার যন্ত্রের মাধ্যমে আমরা কোন একটা বস্তু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের কাছে তো এই সেটআপটা সবসময় থাকে না। আমরা যদি আজকে খাতায় কলমে করতে চাই, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা কিভাবে বার করব? আমরা যদি কোন একটা বস্তু অপটিক্যালি অ্যাক্টিভ আছে কিনা, অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, অর্থাৎ প্লেন পোলারাইজডকে ঘোরাতে পারবে কিনা, তার জন্য আমরা কি বার করব? সেটা জানার জন্য আমাদের এই যেটা এটা তো একদম এক্সপেরিমেন্টাল সেটআপ, সেটা জানার জন্য থিওরিটিক্যাল সেটআপে আসতে হবে।
থিওরিটিক্যাল সেটআপটা কিরকম, ধরো এখানে কার্বন মানে কোন একটা কার্বন আছে, কার্বনের আমরা এখানে তো জৈব যৌগ নিয়ে আলোচনা করছি, জৈব যৌগ নিয়ে আলোচনাটা করতে হবে। কার্বনের তো 4টে হাত, কার্বনের 4টে যোজ্যতা, এই 4টে যোজ্যতা, এই কার্বনের 4টে যোজ্যতায় যদি 4টে আলাদা আলাদা গ্রুপ থাকে, ধরো এই একটা গ্রুপ হচ্ছে এ, একটা গ্রুপ হচ্ছে বি, একটা গ্রুপ হচ্ছে সি, একটা গ্রুপ হচ্ছে ডি, এই 4টে যদি আলাদা আলাদা গ্রুপ থাকে তাহলে এই কার্বনটাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক কার্বন, মানে অপ্রতিসম কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন। এটাকে আমরা কি বলবো, অ্যাসিমেট্রিক কার্বন। এবং এই অ্যাসিমেট্রিক কার্বন যদি কোনো একটা কম্পাউন্ডে থাকে, অর্থাৎ এই কার্বনের সঙ্গে যদি 4টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেই কম্পাউন্ডটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ সেই কম্পাউন্ডটা কিন্তু আলোক সক্রিয় হবে, অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটটাকে আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারবে। সুতরাং আমরা এই সেটআপের দরকার নেই, জাস্ট তুমি এই কার্বনটাকে দেখো এবং দেখো সেটা অ্যাসিমেট্রিক কার্বন কিনা। অ্যাসিমেট্রিক কার্বন যদি হয় তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এবং অপটিক্যালি এই অ্যাসিমেট্রিক কার্বন থাকলে এটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অ্যাসিমেট্রিক কার্বন যদি থাকে, অর্থাৎ 4টে আলাদা আলাদা যদি গ্রুপ যুক্ত থাকে, তাহলে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। চলো একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। এক্সাম্পল নিয়ে দেখো, এখানে আমি সি এর এর জায়গায় আমি বসাচ্ছি এইচ, এবং বি এর জায়গায় আমি বসাচ্ছি সিএল, সি এর জায়গায় আমি বসাচ্ছি CH3, ডি এর জায়গায় আমি বসাচ্ছি C2H5। দেখো একদম ক্লিয়ার যে এই যে কার্বনটা, এই কার্বনটা অ্যাসিমেট্রিক কার্বন, কারণ এই কার্বনের যে 4টে গ্রুপ আলাদা আলাদা গ্রুপ, এবং 4টে গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে CH3 মিথাইল, এখানে ইথাইল, এই 4টে আলাদা আলাদা গ্রুপ আছে বলে এই যে কার্বনটাকে আমি বলবো অ্যাসিমেট্রিক কার্বন, এবং এই যে কম্পাউন্ডটা যেটা হবে সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ক্লিয়ার? এবার ধরো এই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু নট সুপার ইম্পোজেবল অফ মিরর ইমেজ। সেটা আবার কি, নট সুপার ইম্পোজেবল অফ মিরর ইমেজ? আচ্ছা দেখো, এই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডটাকে আমি এইটাকে আমি একটু আলাদাভাবে করছি, যেটাকে ফিশার প্রজেকশন বলে। ফিশার প্রজেকশনটা একটু দেখিয়ে দিই। এটাকে আমি কি করেছি, এই কার্বনটাকে মাথায় রেখে এখানে আমি একটা এইচ করেছিলাম, এখানে আমি হ্যালোজেন করেছিলাম, এখানে আমি মিথাইল গ্রুপ করেছিলাম, এবং এখানে আমি C2H5 করেছিলাম। এবং এদের যে এই অ্যাসিমেট্রিক কার্বন থাকলে এদের যে তুমি মিরর ইমেজ আঁকো, এই কম্পাউন্ডটাকে, এটাকে বলে ফিশার প্রজেকশন আমি রূপান্তর করলাম। এটাকে ফিশার প্রজেকশনে দুটো লাইন দিয়ে এরকম ভাবে করা হয়। তো ফিশার প্রজেকশনটা ক্লাস 11 এর জিনিস, সেটা সেই জন্য আর বেশি কিছু বলছি না। তো এইটাকে যদি তুমি এর মিরর ইমেজ আঁকো, তো মিরর ইমেজ আঁকলে তুমি কি দেখতে পাবে, তো মিরর ইমেজ আঁকলে তুমি এর যে মিরর ইমেজটা পাবে সেটা কিরকম পাবে, তুমি দেখো এর মিরর ইমেজ পাবে এইরকম। এই মাঝখানটা কিন্তু কার্বন আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো C2H5টা এইদিকে আসবে, C2H5টা এইদিকে আসবে, C2H5, আর CH3টা এইদিকে যাবে, CH3টা এইদিকে যাবে, Hটা উপরে যাবে, Clটা নিচে আসবে। ঠিক আছে? এবার তুমি এই কম্পাউন্ডটাকে ঠিক উঠিয়ে, ঠিক এটাকে উপরে তোলো, উঠিয়ে ঠিক এই দিকে লাগাও। এটা কি মিলবে? এটা কি মিলবে? এই কম্পাউন্ডটাকে এদিকে উঠিয়ে এখানে লাগালে মিলবে কি? এই C2H5টা তো CH3 এর উপর পড়বে, আর CH3টা C2H5 এর উপর পড়বে। তাহলে এই ধরনের যে এটাকে আমরা কি বলবো, যে এই কম্পাউন্ডটা হচ্ছে নট সুপার ইম্পোজেবল অফ মিরর ইমেজ, অর্থাৎ উপরিপাতনযোগ্য নয়, মানে উপরিপাতনযোগ্য নয়। তাহলে এটাকে আমরা বলবো নট সুপার ইম্পোজেবল অফ মিরর ইমেজ। এটার বাংলা যদি করো তাহলে এটা হচ্ছে উপরিপাতনযোগ্য নয়, মানে এই কম্পাউন্ডের যে মিরর ইমেজটা করব সেই মিরর ইমেজটা একে অপরের উপরিপাতনযোগ্য নয়। আমাদের এই যে নট সুপার ইম্পসিবল অফ মিরর ইমেজ যদি হয়, তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো কাইরাল। সেই কম্পাউন্ডার যে কার্বনটা, সেই কার্বনটাকে আমরা বলবো কাইরাল কার্বন। এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটাকে আমরা কি বলবো, কাইরাল CHIRAL, কাইরাল কার্বন। তো এই কাইরাল কার্বন সমৃদ্ধ যে অণুটা তাকে আমরা বলবো কাইরাল অণু, এবং কাইরালিটি মেনটেন করবে কি, যেটা নট সুপার ইম্পোজেবল অফ মিরর ইমেজ। দেখো আমাদের যে হাত, এই হাতটা কিন্তু আমাদের কিন্তু নট সুপার ইম্পোজেবল অফ মিরর ইমেজ। তুমি যদি এই হাতটাকে তুমি যদি মিররের কাছে ধরে তুমি যদি মেলাতে চাও কিন্তু মেলাবে না। অর্থাৎ এই হাতটা হচ্ছে কাইরালিটির একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। আমাদের যে জুতো, পায়ের জুতোটা
এক জুতোটা কিন্তু অন্য জুতোর সঙ্গে তুমি মেলাতে পারবে না, উপরিপাতনযোগ্য হবে না। এটা কিন্তু নট সুপার ইম্পসিবল অফ মিরর ইমেজ, অর্থাৎ কাইরালিটি কিন্তু আমাদের বাস্তবিক জীবনেও আছে। এই যে কাইরাল কার্বন, এই কাইরাল কার্বন থাকার, কাইরাল কার্বনটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন যদি থাকে, অ্যাসিমেট্রিক কার্বন যদি হয় তাহলে সেই অণুটা সেটা কিন্তু কাইরাল মলিকুল হয়, অর্থাৎ নট সুপার ইম্পসিবল অফ মিরর ইমেজ কিন্তু হয়। তাহলে সাধারণত অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা কাকে বলবো? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা তাদেরই বলবো যাদের হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন থাকবে, অ্যাসিমেট্রিক কার্বন থাকবে, অ্যাসিমেট্রিক কার্বন মানে বুঝতে পেরেছো, চারটে আলাদা আলাদা গ্রুপ থাকবে, অ্যাসিমেট্রিক কার্বন এটা থাকবে, এবং কাইরাল কার্বন থাকবে। অ্যাসিমেট্রিক কার্বন হলেই কাইরাল কার্বন হয়, কাইরালিটি মেনটেন হয়। সুতরাং এই অ্যাসিমেট্রিক কার্বন এবং কাইরাল কার্বন যাদের থাকবে, কিছু কিছু ব্যতিক্রম বাদ দিয়ে, তারা কিন্তু হবে অপটিক্যালি অ্যাক্টিভ, তারা হবে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, জাস্ট এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ কারণ কি? কারণ অপটিক্যালি অ্যাক্টিভ মানে এরা কিন্তু তাদের ইয়েটাকে মানে প্লেন পোলার লাইটটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে আমি যেটা বললাম। তাহলে আমরা এই স্টিরিওকেমিস্ট্রি নিয়ে মোটামুটি আলোচনা একটা করলাম। এরপর দেখো, এরপর আমরা চলে যাব আমাদের এই যে SN2টা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে প্রয়োগ করে আমি দেখব। SN2টা অপটিক্যালি অ্যাক্টিভ এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দুটো কম্পাউন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, কিন্তু আমরা একবারই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা একদম পরীক্ষা করব। দেখো, কার্বনের যোজ্যতা হচ্ছে 4, এবং কার্বনের যোজ্যতা 4-এ যে কার্বনের যে গ্রুপগুলো মানে কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো অ্যাটাচ হওয়ার পরে যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে চতুস্তলকীয় স্ট্রাকচার। চতুস্তলকীয় স্ট্রাকচার কিরকম হবে? চতুস্তলকীয় স্ট্রাকচার হবে, দেখো এইখানে কার্বনটা আমি রাখছি, এই কার্বনটার সঙ্গে আমি একটা হ্যালোজেন দিচ্ছি X, আমি এখানে একটা হাইড্রোজেন দিচ্ছি, এইটা হচ্ছে H। দেখো, এই যে কার্বনের দুটো হাতটা আমি ফিল আপ করলাম, এই কার্বনের চতুস্থলকীয় স্ট্রাকচারের মধ্যে কার্বন যখন তার 4টে যোজ্যতা ফিল আপ করে তখন চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, এবং এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মধ্যে দুটো হচ্ছে অন দ্য প্লেন হয়। অন দ্য প্লেন মানে প্লেনের মধ্যে, প্লেনে এই তুমি যদি একটা ধরো কোনো একটা টেবিল নিস, সেই টেবিলের মধ্যে এই দুটো কিন্তু জিনিস থাকবে, দুটো হাত তার প্লেন দ্বারা অন দ্য প্লেনে থাকবে, এটা হচ্ছে অন দ্য প্লেন। এটা হচ্ছে একটা হচ্ছে হ্যালোজেন X আর একটা হচ্ছে H, তুমি যে কোনো জিনিস দিতে পারো। এবার দেখো, আর দুটো থাকবে, একটা হচ্ছে বিলো দা প্লেন। বিলো দা প্লেন যদি হয় তাহলে সেটাকে আমি ড্যাশ লাইন দিয়ে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে বিলো দা প্লেন। বিলো দা প্লেনে আমি একটা আমি মূলক যোগ করছি, সেটা হচ্ছে CH3। বিলো দা প্লেন মানে এটা কিন্তু আছে পেছনের দিকে, এই বোর্ডের পেছনের দিকে বিলো দা প্লেন, এটাকে আমি ড্যাশ লাইন দ্বারা প্রকাশ করে। আর একটা হচ্ছে ওয়েজ লাইন দ্বারা প্রকাশ করছে, এটা কিন্তু অ্যাবাভ দ্য প্লেন। আমি এইটাকে আমি C2H5 বলছি, অর্থাৎ এটা তোমার দিকে আছে, এই যে তোমার দিকে আছে। তাহলে দেখো, এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। খুব ভালো করে দেখো, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কারণ কি? এর মধ্যে যে কার্বনটা সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন, 4টে আলাদা আলাদা গ্রুপ আছে। সুতরাং এর উপর যদি আমি SN2 প্রয়োগ করতে চাই, তাহলে কিভাবে আমি SN2 হবে সেটা আমি একটু আলোচনা করব। দেখো, এর উপর যদি আমি SN2 আলোচনা করতে চাই, তাহলে এখানে একটা নিউক্লিওফাইল লাগবে। সেই নিউক্লিওফাইল মানে SN2 মানে কি? SN2 মানে তো এক প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আগের যে লেকচারটা সেটা তো করেছি। তো এইটাও তো একবার হ্যালো অ্যালকেন, তো হ্যালো অ্যালকেনই তো আমি দেখাচ্ছি। দেখো, এটা একটা হ্যালো অ্যালকেন না? এই যে এটা আমি লিখেছি, এটা প্রকৃতপক্ষে কি? এটা প্রকৃতপক্ষে হচ্ছে, এটা কি হবে? দেখো, এটা হচ্ছে CH3 CH2 CH2Cl। দেখো, এটা হচ্ছে 1 2 3, আচ্ছা CH আছে এখানে। যদি আমি করি এটাকে এরকম করছি, CH3 CH2, আচ্ছা এখানে CH3 করছি এবং এখানে CHCl। দেখো, এই যে জিনিসটা নিয়েছি, 1 2 3 4, 4টে কার্বন, 1 2 3, এটা 3 1 2, এখানে দুটো কার্বন আছে, 2 3 4, 4টে কার্বন করেছি। এবং দেখো, একটা ক্লোরিন এবং একটা H যুক্ত আছে। এইটাকে আমি তো এখানে লিখেছি। এর মধ্যে এই যে কার্বনটা, এই কার্বনটাকে ঘিরে 4টে আমি জিনিস লিখেছি। দেখো, এখানে একটা হাইড্রোজেন লিখেছি, এখানে একটা হ্যালোজেন, এই দেখো এখানে একটা হ্যালোজেন বা ক্লোরিন আমি দিয়েছি,
এইখানে একটা CH3 গ্রুপ, এখানে একটা C2H5OH গ্রুপ। তো দেখো এইটা তো একটা হ্যালো অ্যালকেন, সেই হ্যালো অ্যালকেনের উপর যদি আমি SN2 বিক্রিয়া করতে চাইছি, মানে এই যে Clটাকে আমি কিন্তু কোনো নিউক্লিওফাইল বা দ্বারা প্রতিস্থাপন করতে চাইছি। নিউক্লিওফাইল বা এই এক্সটাকে আমি কিন্তু কোনো একটা নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন করতে চাইছি। এবং দেখো এক্ষেত্রে আমরা যদি নিউক্লিওফাইল দ্বারা এখানে যদি নিউক্লিওফাইল নিয়ে আসি, আমি যে SN2 রিঅ্যাকশনটি দেখাচ্ছি, নিউক্লিওফাইল যদি নিয়ে আসি, খুব ভালো করে দেখবে, তো নিউক্লিওফাইল কি করবে, কোন দিক দিয়ে, এই এখানে দেখো, এখানে এখানে সি আর এক্স এর মধ্যে কোনটা নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর কোনটা পজিটিভ চার্জ, এইটা হচ্ছে পজিটিভ চার্জ। ক্লিয়ার? এই জায়গাটা তো তোমরা জানো। তো নিউক্লিওফাইল সামনের দিক থেকে কি অ্যাটাক করতে পারবে? দেখো সামনের দিক থেকে এইটা হচ্ছে নিউক্লিয়াসের নেগেটিভ চার্জ, আর এখানে এক্স এর উপরেও নেগেটিভ চার্জ আছে, তাহলে সামনের দিক থেকে অ্যাটাক করতে গেলে এক্সটাকে পেরিয়ে তো এই কার্বনটাকে আঘাত করবে। এই নিউক্লিওফাইলটা কি করছে, এটা তো পজিটিভ লাভার, এই কার্বনের দিকে যেতে চাইছে, কিন্তু কার্বনের দিকে কি সামনের দিক থেকে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না, কারণ এখানেও নেগেটিভ চার্জ, এটাতেও নেগেটিভ চার্জ, তাহলে এরা পরস্পর রিপেল করবে, বিকর্ষণ করবে। সুতরাং এই নিউক্লিওফাইল কিভাবে করবে, একটাই পথ খোলা আছে, যে আমি ব্যাক সাইড অ্যাটাক করবো, এই ব্যাক সাইডে এই কার্বনটাকে অ্যাটাক করাবো, ব্যাক সাইড অ্যাটাকে আমি করবো। ব্যাক সাইড অ্যাটাক যখন হবে তখন দেখো, তখন এখানে কি হবে, এখানে একটা জিনিস হবে, এই যে কার্বনটা, এই কার্বনটার সঙ্গে এখানে এই নিউক্লিওফাইল যুক্ত হতে চাইবে, নিউক্লিওফাইল যুক্ত হতে চাইবে, এবং নিউক্লিওফাইল যুক্ত হতে চাইবে, আর এক্সটা বেরোতে চাইবে, কিন্তু একই সঙ্গে থাকবে প্রাথমিক অবস্থায়। এবং এটাকে আমি ডট 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 দ্বারা প্রকাশ করছি, ডট 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 এরকম প্রকাশ করছি, মানে নিউক্লিওফাইল যুক্ত হতে চাইছে, অর্থাৎ এখানে বন্ড ফর্মেশন হচ্ছে, আর এখানে বন্ড ব্রেকিং হচ্ছে, এখানে বন্ড ব্রেকিং হচ্ছে, মানে এটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে মানে একটা অন্তর্বর্তী অবস্থা, এর কিন্তু একটা ফটো ফিনিশ, মানে একদম একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে পর্যন্ত কিন্তু এই রকম পরিস্থিতি থাকবে। এখানে বন্ড ফর্মেশন হচ্ছে, কারণ নিউক্লিওফাইল এসে এখানে কার্বনের সঙ্গে যুক্ত হতে চাইছে, আর এখানে লিভিং গ্রুপ হচ্ছে এক্স, মানে হ্যালোজেন, সে কিন্তু বেরিয়ে যেতে চাইছে, কিন্তু একটা সামান্য সময়ের জন্য এটা কিন্তু এরকম অবস্থা কিন্তু করবে। এবং এক্ষেত্রে দেখো, এবং এই উপরের আলাদা আলাদা অন্যান্য গ্রুপগুলো কি হবে, অন্যান্য গ্রুপগুলো কিন্তু একটা প্লেনেই চলে আসবে, মানে প্লেনে চলে আসবে, প্লেনে, সেখানে কোনো আর অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন হবে না, তুমি যে প্লেনটা নিয়ে আলোচনা করছো সেই প্লেনেই চলে আসবে। অর্থাৎ এখানে এইচটা সোজা হয়ে গেল, এবং এই CH3টা আমি প্লেনে প্রকাশ করছি, এটাতে CH3টা এখানে চলে এলো, এবং এখানে C2H5 চলে এলো। দেখো এটা সৃষ্টি হলো, এবং এইটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট, মানে অন্তর্বর্তী অবস্থা, বা ট্রানজিশন স্টেট, অন্তর্বর্তী অবস্থায়। তো অন্তর্বর্তী অবস্থায় এই কার্বনটা 5টা যোজ্যতা হয়ে গেছে, পেন্টাভ্যালেন্ট। দেখো এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, তিনটে, এখানে চারটে, এটা 5টা যোজ্যতা কিন্তু কার্বন কখনোই থাকতে পারবে না। এটা অন্তর্বর্তী অবস্থা, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কিন্তু আবার কিন্তু এই বন্ড ফর্মেশনটা গোটাটাই হয়ে যাবে, আর এটা টোটালটাই বেরিয়ে যাবে। তো দেখো, আর এইখানে এই CH3 এরা কিন্তু নির্দিষ্ট প্লেনে চলে এলো। অর্থাৎ এখানে কি, এখানে ধরো এই যে এই যে নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করছে, এই অ্যাটাকের দরুন এ কিন্তু এরকম করে বেঁকে ছিল, তো এ কিন্তু এরকম করে সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল মানে নির্দিষ্ট একটা প্লেনেই চলে এলো। সেই জন্য এই CH3 একটা প্লেনে চলে এলো। এটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড, অল্প সময়ের জন্য। এরপর কি হবে, তারপরে কি হবে, তারপরে কিন্তু এই যে এক্সট্রা টোটালটাই বেরিয়ে যাবে, এবং সি এখানে থাকছে, এই নিউক্লিওফাইল এই ডট 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 বন্ড থাকছে না, একদম টোটাল বন্ডটা, মানে অরিজিনাল বন্ড করে ফেলেছে নিউক্লিওফাইলটা। এবং এখানে এই যে হাইড্রোজেনটা ছিল, বা C2H5 ছিল, এ কিন্তু এখানে ধরো আমি এরকম ছিল, ছেড়ার পর নিউক্লিওফাইল পেছন দিক থেকে অ্যাটাক করে এরকম সোজা হয়ে গেল। তারপরে কি করবে, তারপরে নিউক্লিওফাইল যখন টোটালটা বন্ডটা করবে, তখন আরো ওই দিকে বেঁকে যেতে চেষ্টা করবে, ওই দিকে যদি বেঁকে যায়, তাহলে কি হবে, তাহলে দেখো এই এইচটা আসবে এইখানে, আর এই যে CH3টা ছিল, এই CH3টা আসবে, এইখানে, আর এই C2H5টা আসবে এইখানে, C2H5টা আসবে এইখানে। দেখো তুমি এইটা দেখে খেয়াল করো, এইখানটা তো দেখলে, কিন্তু এইখান থেকে খেয়াল করো এই CH3টা কি আসবে, একটা মনে করো ছাতা আছে,
এই ছাতাটাকে তুমি মেলে দাও, ছাতাটাকে, এই ছাতাটা তোমার এই দিকে ঘুরে আছে, তুমি ছাতাটাকে মেলো, ছাতাটাকে মিললে কি হবে, হাইড্রোজেনটা এই দিকে যাচ্ছে, এইটা কি আসবে, এইটা এখানে আসবে, আর এইটা এখানে যাবে। সেটাই হয়েছে, দেখো ছাতাটাকে তুমি যদি মেলো, এরকম ছাতাটা এরকম আছে, ছাতাটাকে তুমি মিলিয়ে দাও, এই হাইড্রোজেন গ্রুপটা এখানে যাচ্ছে, সিএইচ3 গ্রুপটা এখানে আসছে, আর C2H5 গ্রুপটা এখানে আসছে, ছাতাটাকে মিলিয়ে দিলে, এবং এখানে তোমার তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু নিউক্লিওফাইল দিয়ে একটা যৌগ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইটা হচ্ছে SN2 পথে কিন্তু সম্পন্ন হয়েছে। এবং দেখো SN2 পথে যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটা আর এই যৌগটা পরস্পর কিন্তু একটা বিপরীত ওরিয়েন্টেশনে আছে, অর্থাৎ বিপরীত কিন্তু ওরিয়েন্টেশন মানে কি বিপরীত একটা দিকে কিন্তু আছে, মানে কারণ দেখো এখানে যে হ্যালোজেনটা যুক্ত ছিল সেটা কিন্তু এই ডান দিকে ছিল, আর এখানে হ্যালোজেন চলে যাওয়ার পরে আর এই সব গ্রুপগুলো, এই মানে হাইড্রোজেন, মিথাইল, ইথাইল গ্রুপগুলো সব বাঁদিকে ছিল। কিন্তু যখন এই নিউক্লিওফাইল যখন যুক্ত হলো, তখন নিউক্লিওফাইলটা কিন্তু এই হ্যালোজেনটা ডান দিকে যুক্ত ছিল, কিন্তু নিউক্লিওফাইলটা এলো বাঁদিকে, এই দিকে এলো, ব্যাক সাইডে। আর এই দিকের যে গ্রুপগুলো ছিল, বাঁদিকের যে গ্রুপগুলো ছিল, সেগুলো কিন্তু ডান দিকে চলে গেল। এটাকে আমরা বলবো ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন মানে কি বিপরীত হয়ে গেল। এখানে দেখো, যেটা এখান থেকে আমি স্টার্ট করেছিলাম নিউক্লিও সাবস্টিটিউশন করাতে, এখানে নিউক্লিও সাবস্টিটিউশন হলো, কিন্তু এটাতে কি হলো, এটাতে হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন হয়ে গেল। অর্থাৎ কনফিগারেশনের যে একটা কনফিগারেশন মানে কি যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু তার বিপরীত হয়ে গেল। এবং এটাকে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন মানে বিপরীতমুখী হয়ে গেল, ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন অফ কনফিগারেশন, এখানে কনফিগারেশন হয়, ইনভার্সন অফ কনফিগারেশন হয়, অর্থাৎ এখানে তুমি যেটা নিয়ে শুরু করেছিলে তার ইনভার্সন হয়ে যাবে। অর্থাৎ এটা তো প্লেন পোলারাইজ লাইটটাকে, এটা তো একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এই অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যদি প্লেন পোলারাইজ লাইটকে যদি ক্লকওয়াইজ ঘোরাতো, তাহলে এই কম্পাউন্ডটা যেটা নিউক্লিওফাইল যুক্ত হওয়ার পরে যেটা হলো, সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। এটাই হচ্ছে ইনভার্সন অফ কম্পাউন্ডের মিনিং। এবং এই নিশ্চয়ই এই স্টেপটা থেকে এই স্টেপটা বুঝতে পেরেছো, এই স্টেপে নিউক্লিওফাইল পুরোপুরি যুক্ত হয়েছে, আর নিউক্লিওফাইল পুরোপুরি যুক্ত হয়েছে, আর হ্যালোজেনটা পুরোপুরি বাইরে চলে গেছে, মানে হ্যালাইড আয়ন হিসেবে বাইরে চলে গেছে, এক্সম্যান হিসেবে বাইরে চলে গেছে। তো আর মাঝখানে এই ফটো ফিনিশে একদম খুব ছোট্ট সময়ের জন্য, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য একটা ট্রানজিশন স্টেট কিন্তু সৃষ্টি করেছে। তাহলে দেখো, এইটাকে আমরা বলবো ইনভার্সন অফ কনফিগারেশন, এবং এটাকে আমরা ওয়ার্ল্ডেন ইনভার্সনও বলতে পারি। ওয়ার্ল্ডেন ইনভার্সন, এটাকে আমরা ওয়ার্ল্ডেন ইনভার্সনও বলতে পারি, এবং ওয়ার্ল্ডেন ইনভার্সনও আমরা বলতে পারি। খুব ভালো করে একটা জিনিস করবে। তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে SN2 রিয়াকশন। খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো SN2 রিয়াকশনের কতগুলো আমরা ফ্যাক্ট লিখবো, এবং ফ্যাক্ট লেখার পরে তোমাদের এই জায়গাটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে আমি কেন এটা লিখেছি, এটা কিন্তু ক্লিয়ার হবে। দেখো, তাহলে এটাতে আমি আমাদের বোর্ডে এটা থাকলে ভালো হতো, তুমি খাতার এটা কপি করে নাও, আমি এবার কয়েকটা জিনিস এখানে কিন্তু লিখবো। ঠিক আছে, ভালো করে করবে। এটা SN2 রিয়াকশন কিন্তু এরকম ভাবেই সম্পন্ন হয়, এটা SN2 রিয়াকশন এরকম ভাবেই সম্পন্ন হয়। দেখো, এখানে আমরা যেটা আলোচনা করবো এরপরে, সাম ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব। গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো, তার মধ্যে একটা আমি লিখেই দিয়েছি, এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করবো, তার মধ্যে একটা লিখেই দিয়েছি, যে এখানে রেটটা কার উপর নির্ভর করছে। রেটটা দেখো, এখানে কিন্তু ওই ট্রানজিশন স্টেটটা কিন্তু আসছে রেটে, মানে হ্যালো অ্যালকেন এবং নিউক্লিওফাইল কিন্তু দুটোই যুক্ত আছে। যখন ট্রানজিশন স্টেটটা এলো, তখন হ্যালো অ্যালকেন এবং নিউক্লিওফাইল সেখানে দুটোই যুক্ত আছে। সেই জন্য রেটটা কিন্তু হ্যালো অ্যালকেনের উপর নির্ভর করবে, কনসেন্ট্রেশনের উপর, নিউক্লিওফাইলের উপর নির্ভর করবে। সেই জন্য এর মলিকুলারিটি মানে আণবিকতা, অর্থাৎ কটা মলিকুল এখানে অংশগ্রহণ করছে, একটা হচ্ছে হ্যালো অ্যালকেনের মলিকুল এবং একটা হচ্ছে নিউক্লিওফাইলের মলিকুল। সুতরাং এখানে মলিকুলারিটি এবং অর্ডার উভয় ক্ষেত্রে কিন্তু 2 হবে। মলিকুলারিটি এবং অর্ডার 2, কারণ এখানে মলিকুলারিটি দুটো মলিকুল কাজ করছে, ঠিক আছে। অর্ডার কোনটাকে বার করা হয়, ওটা হচ্ছে উপরে যে ঘাতটা, সেই ঘাতটার যোগফলই হচ্ছে অর্ডার হচ্ছে 2। এটা ভালো করে করবে। এবং এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। দেখো, তোমাদের একটু বুঝতে একটু অসুবিধা হবে যে এটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আমরা কাকে বলবো, কেন বলবো? কারণ দেখো, ট্রানজিশন যে স্টেটটা, সেই ট্রানজিশন স্টেটটা তো অন্তর্বর্তী অবস্থা। ওর মধ্যে তো কোনো মানে ওটা তো ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওটা কিন্তু বিলুপ হয়ে যাবে। বিলুপ হয়ে লাস্ট যে আলটিমেট যে আসবে সেটাতে চলে আসবে।
তাহলে অন্তর্বর্তী অবস্থাটাকে যদি আমরা বাদ দিই, অন্তর্বর্তী যেহেতু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওটা হয়, তাহলে সেটাকে আমরা নেগলিজেবল বলতে পারি। সুতরাং বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে সম্পন্ন হয়। এটা SN2 কিন্তু ধাপ হচ্ছে তার একটা, অর্থাৎ এটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিয়াকশন। আর এই ধরনের বিক্রিয়া দ্রাবক হিসাবে এই ধরনের বিক্রিয়া যে একটা বিক্রিয়া মাধ্যম তো চাই, সেই বিক্রিয়া মাধ্যম মানে দ্রাবক হিসাবে কে ব্যবহার হবে? দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। দ্রাবক হিসাবে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ব্যবহার করা হবে, ব্যবহার করা হয়। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ব্যাপারটা কি? দেখো, তার মধ্যে পোল থাকবে কিন্তু অ্যাপ্রোটিক মানে কোনো প্রোটন দান করবে না। যেমন জল যদি হতো, জল হচ্ছে পোলার, কিন্তু জল তো H+ দান করে, সুতরাং জল কিন্তু পোলার প্রোটিক সলভেন্ট। কিন্তু আমাদের চাই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। এক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কোনটা? এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হিসেবে অ্যাসিটোন বলতে পারো, CH3CO CH3। এটা হচ্ছে পোলার সলভেন্ট, কারণ এখানে এই অক্সিজেন আর কার্বনের জন্য এখানে অক্সিজেনের উপর ডেল্টা নেগেটিভ আছে, এখানে কার্বনের উপর ডেল্টা পজিটিভ আছে। এটা হচ্ছে পোলার সলভেন্ট, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। এই অ্যাসিটোন দ্রাবক বা এই জাতীয় দ্রাবক কিন্তু ব্যবহার করা হয়। এটা হচ্ছে পোলার কিন্তু অ্যাপ্রোটিক, কোনো H+ কিন্তু দান করবে না। এই CH3 এর কিন্তু H+ দান হবে না, সেই জন্য এখানে দ্রাবক হিসেবে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বা অ্যাসিটোন জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, আর যদি এখানে আলোক সক্রিয় যৌগের উপর তুমি করো, আমি আলোক সক্রিয় যৌগের উপরই দেখিয়েছি, মানে SN2 সব রকম বিক্রিয়াতে হতে পারে। SN2 অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রে হতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডের ক্ষেত্রেও হতে পারে। যদি তুমি আলোক সক্রিয় যৌগ নাও, মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড নিলে, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তুমি যদি নাও, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ব্যবহার করলে তুমি কিন্তু লাস্টে তুমি কি পাবে? অপটিক্যালি অ্যাক্টিভ ব্যবহার করলে ইনভার্সন অফ কনফিগারেশন হবে। নিশ্চয়ই দেখালে বুঝতে পারলে, অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড ব্যবহার করলে এখানে কিন্তু এই ব্যাপারটা চলে এলো, পুরো ইনভার্সন মানে ঠিক বিপরীত দিকে মুখ করে হয়ে গেল। অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড ব্যবহার করলে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। নিশ্চয়ই বুঝতে পারছি, যাকে আমরা ওয়ালডেন ইনফিগারেশন বলেছিলাম, ওয়ালডেন ইনভার্সন কনফিগারেশন হয়। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ব্যবহার করলে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। এটা খুব ভালো করে করবে। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ব্যবহার করলে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই রেটটা স্টেরিক হিন্ড্রেন্সের ব্যস্তানুপাতিক হবে। স্টেরিক হিন্ড্রেন্স ব্যাপারটা কি? স্টেরিক হিন্ড্রেন্সের ব্যস্তানুপাতিক হবে। এটা এই জায়গাটা বুঝতে হবে, রেটটা স্টেরিক হিন্ড্রেন্সের ব্যস্তানুপাতিক হবে। মানে যত তোমার স্টেরিক হিন্ড্রেন্স, দেখো এইখানে আমি যেটা করেছিলাম, এখানে কার্বন ছিল, এখানে হ্যালোজেন ছিল, এখানে H ছিল, এখানে CH3 ছিল। আমি আর ড্যাশ ওয়েজ পদ্ধতি দেখাচ্ছি না, জাস্ট এটা সিম্পল দেখাচ্ছি। C2H5 ছিল। তো এখানে যদি নিউক্লিওফাইল এখানে কি করছিল? অনলি ব্যাক সাইড অ্যাটাক করছিল, ফ্রন্ট সাইড অ্যাটাক SN2 তে ফ্রন্ট সাইড অ্যাটাক সম্ভব নয়। নোট করবে, SN2 তে ফ্রন্ট সাইড অ্যাটাক সম্ভব নয়, SN2 তে অনলি ব্যাক সাইড অ্যাটাক পসিবল। এবং এই নিউক্লিওফাইল এই ব্যাক সাইড অ্যাটাক করছিল এই কার্বনটাকে। এবং ব্যাক সাইড অ্যাটাকে এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো যদি বড় বড় হয়, মানে গ্রুপগুলো এখানে মিথাইল গ্রুপ, এটা খুব বড় গ্রুপ, তাহলে এই নিউক্লিওফাইল কি সহজে এখানে এসে এই কার্বনকে অ্যাটাক করতে পারবে? খুব বড় গ্রুপ, মানে এখানে তো এগুলো তো ছড়িয়ে আছে, তাহলে নিউক্লিওফাইল সহজে কিন্তু এসে এই কার্বনকে অ্যাটাক করতে পারবে না। সুতরাং স্টেরিক হিন্ড্রেন্স মানে কি? স্টেরিক হিন্ড্রেন্স মানে যদি বড় কোনো গ্রুপ যদি থাকে, স্থানাভাবজনিত সমস্যা, স্থানাভাবজনিত সমস্যা যত বেশি হবে তত কিন্তু রেট কম হবে। অর্থাৎ এর কিন্তু এখানে যদি আমি এইটার জায়গায় যদি আমি এখানে এইরকম কিছু দিতাম, এখানে হাইড্রোজেন থাকতো, এখানে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে কি হতো? এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই যে CH3X আমি দিলাম, এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমি বলেছি SN2 অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এবং অপটিক্যালি অ্যাক্টিভ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কিন্তু দেখো এর রেটটা কিন্তু খুব বেশি হবে। এবং রেটটা বেশি হবে কেন? কারণ কি এখানে নিউক্লিওফাইল এসে কিন্তু এখানে সহজে অ্যাটাক করতে পারবে, কারণ এখানে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো হচ্ছে ছোট গ্রুপ। তাহলে সেই জন্য এখানে কিন্তু রেটটা নির্ভর করবে তার স্টেরিক হিন্ড্রেন্সের উপর। রেটটা স্টেরিক হিন্ড্রেন্সের ব্যস্তানুপাতিক হবে। সেই জন্য এদের ক্ষেত্রে SN2 বিক্রিয়ার যে ক্রম হয়, SN2 বিক্রিয়ার ক্রম কি হয়? SN2 বিক্রিয়ার যে ক্রম হয়, এটা খুব ভালো করে জানবে। SN2 বিক্রিয়ার ক্রম
ক্রম কি হবে, যত ছোট হবে তত ছোট ছোট গ্রুপ থাকবে, অর্থাৎ 0°। আমি এটাকে বলেছিলাম এই টাইপের গুলোকে 0° বলা হয়। 0°, তারপর কি হবে, তারপরে হবে 1°, তারপরে হবে 2°, তারপরে হবে 3°। 3° হলে এই তিনটেই দেখো CH3 বা কোনো অ্যালকিল গ্রুপ থাকবে, তিনটেই কার্বন যুক্ত থাকবে। তাহলে তিনটে বড় বড় গ্রুপ যদি যুক্ত থাকে তো নিউক্লিওফাইল এসে কিভাবে অ্যাটাক করবে? আর যদি 0° হয় তার বিক্রিয়ার ক্রমটা, SN2 বিক্রিয়ার ক্রমটা, রেটটা সব থেকে ভালো হবে সেখানে। কারণ কি, কারণ এখানে নিউক্লিওফাইলটা খুব সহজে অ্যাটাক করতে পারবে, এই এইচ গুলো কোনো বাধা দেবে না, এটা কোনো ছোট্ট ছোট্ট মলিকুল, এখানে এসে কোনো বাধা দেবে না। সুতরাং এই জন্য SN2 বিক্রিয়ার ক্রম হয় 0°, 1°, 2° এবং 3°। খুব ভালো করে করবে, এটা ভালো করে করবে। আর রেটটা যত স্টেরিক ইনডেক্স যত কম তত রেটটা কিন্তু বেশি, সেই জন্য বিক্রিয়ার ক্রমটা কিন্তু এইরকম হলো। এটা 5 নম্বর হয়ে গেল। আর দুটো পয়েন্ট আমরা করব, তাহলেই কিন্তু এই SN2 রিয়াকশন আমরা মোটামুটি শেষ করে দিতে পারবো। আর দেখো এখানে যেটা করব, রেট প্রপোর্শনাল টু লিভিং গ্রুপ। 6 নম্বর যেটা করব, রেট হচ্ছে লিভিং গ্রুপের প্রপোর্শনাল। লিভিং গ্রুপ মানে কোনটা? হ্যালোজেন। এখানে লিভিং গ্রুপ তুমি যত ভালো লিভিং গ্রুপ নেবে, আমি এর আগেই বলেছি আগের এপিসোডে যে আয়োডিন হচ্ছে সব থেকে ভালো লিভিং গ্রুপ। অর্থাৎ তুমি যদি এখানে যে আমি করেছিলাম যে সি, এখানে এক্সটা, এই এক্সটা যদি তুমি আয়োডিন নাও, লিভিং গ্রুপ যত ভালো নেবে তত সহজে কিন্তু বিক্রিয়াটা হবে। কারণ এখানে সহজে কিন্তু এক্সটা রিলিজ হয়ে যেতে পারছে, আর এক্সটা যদি সহজে রিলিজ হয়ে যায় তাহলে বিক্রিয়াটা কিন্তু রেটটা তত কিন্তু বেশি হবে। সেই জন্য এখানে এখানে যদি তুমি লিভিং গ্রুপের যদি ক্রম খোঁজো তাহলে প্রথমে সিআই দাঁড়াবে, সিআই, অর্থাৎ এখানে আই থাকবে, এখানে কার্বনের 3টে হাত তো অন্যদিকে আছে, তারপরে কি আছে, তারপরে হবে সি বিআর, তারপরে হবে সিএল, আর তারপরে হবে সি। আমি বলেছিলাম এফ সব থেকে খারাপ লিভিং গ্রুপ, আর আয়োডিন হচ্ছে সব থেকে ভালো লিভিং গ্রুপ, কারণ আয়োডিন আর কার্বনের মধ্যে আকার বড়, খুব সহজেই কিন্তু আয়োডিনটা রিলিজ হয়ে যাবে। সুতরাং রেট প্রপোর্শনাল টু লিভিং গ্রুপ। SN2 বিক্রিয়ার রেট নির্ভর করবে লিভিং গ্রুপের উপর। লিভিং গ্রুপ যত ভালো হবে তত কিন্তু রেটটা তত ভালো হবে। আর এক্ষেত্রে স্ট্রং নিউক্লিওফাইল ব্যবহার করা হবে। যে নিউক্লিওফাইল যেটা ব্যবহার করা হবে সেটা স্ট্রং নিউক্লিওফাইল ব্যবহার করা হবে। স্ট্রং নিউক্লিওফাইল ইউজ হয়, কারণ স্ট্রং নিউক্লিওফাইল বলতে কোনগুলো, যেমন ধরো কোনো ক্ষার থেকে উদ্ভূত নিউক্লিওফাইল NaOH, এখানে দেখো স্ট্রং, এখানে NaOH মাইনাস, এখানে OH মাইনাসটা যেটা আসছে এটা কিন্তু কোনো স্ট্রং নিউক্লিওফাইল, কারণ এটা ক্ষার থেকে নিউক্লিওফাইলটা আসছে। এখানে সাধারণত স্ট্রং নিউক্লিওফাইল ব্যবহার করা হয়, কারণ এখানে নিউক্লিওফাইল প্রথমেই কিন্তু গিয়ে ডাইরেক্ট কিন্তু ব্যাক সাইড অ্যাটাক কিন্তু করে। তাহলে দেখো আমরা কিন্তু SN2 রিঅ্যাকশন নিয়ে ডিটেলসে বলেছি, SN2 রিঅ্যাকশন সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম, সবকিছু করেছি। এবার আমি ফাইনালি একটা SN2 রিঅ্যাকশনে একটা আমি করব, এবং করার পরে একটা এক্সাম্পল দেবো, এবং আজকের এপিসোড এখানে শেষ করব। দেখো SN2 রিঅ্যাকশন আমরা আজকে আলোচনা করেছি, SN2 রিঅ্যাকশনের সব কটা জিনিস। তো দেখো আমাদের যে রিঅ্যাকশনটা হবে, দেখো একটা আমি আইডিয়াল একটা এক্সাম্পল দিচ্ছি SN2 রিঅ্যাকশনে। CH3Br প্লাস NaOH, CH3Br প্লাস NaOH, এইখানে কি দেখো CH3Br আর NaOH, এখানে বিক্রিয়া মাধ্যম হিসেবে জল আছে, H2 আছে। তো দেখো এইখানে এটা যদি দাও তাহলে কিভাবে বিক্রিয়াটা হবে। তো দেখো এটা একদম নর্মাল কন্ডিশনে যদি করো তাহলে কি হয়, এখানে নিউক্লিওফাইল কোনটা, নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, এটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা কাকে রিপ্লেস করবে, হ্যালোজেনকে রিপ্লেস করবে, আগের এপিসোডে বলেছিলাম এবং এটা করিয়েছিলাম। এখানে বিক্রিয়াটা প্রোডাক্ট কি উৎপন্ন হয়, প্রোডাক্টটা হবে CH3OH আর NaBr, CH3OH আর NaBr উৎপন্ন হবে। এই যে বিক্রিয়াটা সম্পন্ন হলো, এইটা কিন্তু SN2 পথে সম্পন্ন হবে। এই বিক্রিয়াটা যদি মেকানিজম খোঁজো, মেকানিজম মানে ক্রিয়াকৌশল, এই ক্রিয়াকৌশলটা, এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো, এটা কিন্তু SN2 পথে সম্পন্ন হবে। কিভাবে SN2 পথে সম্পন্ন হবে, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর অপটিক্যালি এটা কোনো অ্যাসিমেট্রিক কার্বন নয়, কারণ এটা হাইড্রোজেন গুলো একই আছে। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হলে তোমাকে নর্মাল তুমি দেখাও, কোনো অসুবিধা নেই। এখানে CBr দেখাও, এখানে H দেখাও, এবং এখানে H দেখাও, এখানে H দেখাও, তাতে কোনো অসুবিধা নেই। তুমি ড্যাশ-ওয়েজ পদ্ধতি নাও দেখাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ড্যাশ-ওয়েজ পদ্ধতি নাও দেখাতে পারো, ওটা যদি আমি স্টিরিওকেমিস্ট্রি যদি অপটিক্যাল অ্যাক্টিভিটি যদি শো করাতে হয় তাহলে ড্যাশ-ওয়েজ দেখাতে হয়। কিন্তু দেখো এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ এখানে কার্বনের সঙ্গে এখানে অ্যাসিমেট্রিক কার্বন নয়, কারণ এখন 3টে হাইড্রোজেন একই। তো
সুতরাং এখানে নিউক্লিওফাইল কিভাবে অ্যাটাক করবে, এখানে OH মাইনাস নিউক্লিওফাইল, এই বিক্রিয়াটার আমি মেকানিজম খুঁজি, OH মাইনাসটা কোথায় অ্যাটাক করবে, OH মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে এই কার্বনটায়, এই কার্বনটা অ্যাটাক করবে, কারণ এখানে ডেল্টা নেগেটিভ ছিল আর এটা ডেল্টা পজিটিভ ছিল। এটা 2015 সালে পড়েছে এবং এই মেকানিজমটা কি হবে এবং এখানে কি হবে দেখো, এবং এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম সি, এখানে এখানে প্রথমে ট্রানজিশন স্টেটের সৃষ্টি হবে, ট্রানজিশন স্টেটে কি হবে, ওইচটা এখানে মানে বন্ড ফরমেশন হচ্ছে আর বন্ড ব্রেকিংটা একই স্টেটে থাকবে, এখানে বিআরটা থাকছে এবং এরা কিন্তু একটা নির্দিষ্ট প্লেনে চলে এসেছে, সেটা হচ্ছে এইচ এবং এইচ, এরকম ভাবে দেখাতে পারো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবং দেখো এইটাতে কেন আমি SN2 মেকানিজমটা বেছে নিলাম, কারণ এখানে যে এইচ, এখানে তো 3টে এইচ, অর্থাৎ স্টেরিক হিন্ডেন্স সব থেকে কম, স্টেরিক হিন্ডেন্স সব থেকে কম বলে এর কিন্তু এটা হচ্ছে 0 ডিগ্রি হ্যালো অ্যালকেন, স্টেরিক হিন্ডেন্স সব থেকে কম, স্টেরিক হিন্ডেন্স সব থেকে যদি কম হয় তাহলে এই OH মাইনাস কিন্তু সহজেই অ্যাটাক করতে পারবে, সেই জন্য আমরা SN2 পথে এটাকে সম্পন্ন করব। এই ট্রানজিশন স্টেট পেয়ে গেলাম, এই ট্রানজিশন স্টেট থেকে এরপরে একদম এটা টোটালি বন্ড হয়ে যাবে আর এইটা টোটালি বন্ডটা কিন্তু ব্রেক হয়ে যাবে, এটা অন্তর্বর্তী অবস্থা। এবং এক্ষেত্রে কি হবে, সি, এখানে দেখো এখানে OH হয়ে গেল এবং এই বিআরটা টোটালটা বেরিয়ে গেল এবং এই এইচ গুলো সব এই দিকে চলে আসছে, এখানে এইচ একটা, এখানে এইচ একটা, এখানে এইচ একটা এবং এখানে বিআর মাইনাস, ব্যাস হয়ে গেল। দেখো এখানে দেখো CH3OH, এই CH3OH আর এই বিআর মাইনাসটা এন এর সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তৈরি করে দেবে NaBr। দেখো SN2 রিঅ্যাকশন এরকম ভাবে সম্পন্ন হচ্ছে এবং দেখতে হবে যে এই যে কার্বনটা, এই কার্বনটার কত ভারবাহিকতা আছে, মানে কি স্টেরিক হিন্ডেন্সটা কতটা, যত স্টেরিক হিন্ডেন্স একদম যত কম হবে তত কিন্তু SN2 বিক্রিয়ার প্রবণতা কিন্তু বাড়বে। দেখো আমি ডিটেলসে বলেছি, ডিটেলসে SN2 রিঅ্যাকশন নিয়ে আলোচনা করলাম, খুব ভালো করে এটা তোমরা প্র্যাকটিস করো যে SN2 রিঅ্যাকশন কি। এবং দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যদি কম্পাউন্ড হয় তাহলে তুমি নর্মাল ভাবেও দেখাতে পারো, আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হলে নর্মাল ভাবেই দেখাতে পারো, তুমি যেখানে ড্যাশ ওয়েজ পদ্ধতি নাও ব্যবহার করেও দেখাতে পারো, কিন্তু মূল ব্যাপারটাকে যেন খেয়াল করবে। মানে আমি যদি তুমি যেখানে নর্মাল লাইন দিও, তুমি ড্যাশ ওয়েজ আমি যে করেছিলাম যে ডট ডট লাইনটাকে ড্যাশ আর ওই একটা ওয়েজ লাইন করেছিলাম, ওয়েজ লাইন দিয়ে না দেখে তুমি এরকম ভাবেও দেখাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি ওটাকে দেখাও তাহলে ওটাকে বলতে সুবিধা হবে যে এটা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন হয়েছে। সুতরাং দেখো আমি ডিটেলসে আলোচনা করলাম, খুব ভালো করে এটা প্র্যাকটিস করো SN2। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশন নিয়ে আমি এর পরের বিষয়টা আলোচনা করছি, তোমরা তো তখন SN2 ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তোমরা ভালো থেকো, ভালো করে SN2 প্র্যাকটিস করো। ধন্যবাদ।